দেখো ইম্পারেটিভ তাই তো ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি যে বাক্য দ্বারা আদেশ নিষেধ মানে হলো অনুপ্রাসিত বিশেষক অনুজ্ঞা অনুজ্ঞা আর কাকে বলে যে বাক্য দিয়ে আদেশ নিষেধ যে বাক্য দ্বারা আদেশ নিষেধ নিষেধ উপদেশ অনুরোধ প্রস্তাব করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে দেখো আবার সাদা হয়ে গেছে যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নির্দেশ বা নিষেধ প্রস্তাব এবং পরামর্শ দেওয়া বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে তাই না যেমন মনে করো বস বলে না অফিসের বস ব্রিং এ কাপ অফ টি ফর মি আমার জন্য এক কাপ চা নিয়ে তো আর প্লিজ অথবা কাইন্ডলি থাকলে কি বোঝায় অনুরোধ করা তাই না যে প্লিজ lend me your book দয়া করে তোমার বইটা আমাকে হাত দাও তাই না আর নিষেধ বোঝায় যেরকম কি don't spend much time in Facebook অর্থাৎ ফেসবুকে বেশি সময় ব্যয় করো না এর নিষেধ তাই না প্রস্তাব কি এরকম লেটস arrange a picnic এটা হলো প্রস্তাব এই হলো ইম্পারেটিভ সেন্টেন্স এখন একটা জিনিস দেখিস যে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো সবই কিন্তু প্রায় সিম্পল সেন্টেন্স তাই না এরপরে আমরা দেখব ইম্পারেটিভের পর কি আছে অবজেক্টিভ অবজেক্টিভ সেন্টেন্স মানে কি প্রার্থনা বা ইচ্ছা সূচক প্রার্থনা সূচক তাই না বা ইচ্ছা সূচক বাক্য তাহলে অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে যে বাক্য দ্বারা প্রার্থনা করা
আল্লাহ তোমাকে ভালোবাসুন, তাই না? মে আল্লাহ make your আল্লাহ তোমার কল্যাণ করুন। ব্লেস মানে আশীর্বাদ করা, আশীর্বাদ করা শব্দটা একটু অন্য ধর্মের সাথে যায়। অর্থ তুমি করতে পারো, কিন্তু ব্লেস দেখলে আমরা আশীর্বাদ করার কথা বলি, তো এই জন্য লিখলাম না। ওয়েলফেয়ার মানে কল্যাণ, আর এখানে মেক মানে আল্লাহ তোমার মঙ্গল করুন, শুধু কল্যাণ করুন। মঙ্গল কথাটাও আবার তাহলে এই দুটাই হলো কি? এই দুটাই হলো, দেখো আরেকটা বলি যে আমরা অনেক সময় বলি এরকম, মে গড আর আয়না ই কত তাই না? আল্লাহ তোমার রহমতি করেন। এখানে গড মানে ওই মুসলমান বাকি সবাই বলছে গড মানে ওরা সৃষ্টিকর্তা ভাবে, গড মানে হলো ঈশ্বর বলে, গড মানে ভগবান বলে, কিন্তু আমরা তো গড বলতে পারি না, কারণ গডের আবার গডেসেস আছে। হ্যাঁ, গডের গডেসেস হয়, আল্লাহ তার স্ত্রীলিঙ্গ হয় না, গডের কিন্তু স্ত্রীলিঙ্গ হয়। গড মানে দেবতা, এখন যদি বলা হয় যে মে ইউ become happy in life, তুমি জীবনে সুখী হও, এইটা কি প্রার্থনা হলো? কি হলো? শুভকামনা। প্রার্থনা বলছে এটা হলো শুভকামনা, ঠিক আছে? যে বাক্যের মধ্যে দেখবে আল্লাহ নাই, গড নাই, সেটা হয়ে যাবে শুভকামনা, ঠিক আছে? মেয়েও মেয়েকে গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করো, তাই না? মেয়েও প্রসপার ইন লাইফ, তুমি জীবনে সমৃদ্ধি অর্জন করো। তাহলে অকুপেশন কাকে বলে? প্রার্থনা, শুভকামনা ইত্যাদি বোঝায়। প্রার্থনা বা শুভ কামনা করা বোঝায়। তাকে অপটেটিভ সেন্টেন্স এই অপটেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করে দিয়ে দিল। মেয়েটা সাবজেক্টে পরে নিয়ে যেতে হবে, আল্লাহকে আগে নিয়ে আসতে হবে। এই যে আল্লাহকে আগে নিয়ে আসতে হবে, মেয়েকে পরে দিয়ে আল্লাহ মেয়ে আল্লাহ লাগছে, তাহলে ইউ মে বিকাম হ্যাপি অথবা ইউ বিকাম অ্যাসার্টিভ মানে এস ভিও, অ্যাসার্টিভ মানে এস ভিও মানে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর অপটেটিভ মানে কি হবে? অপটেটিভ মানে কি হবে? আগে হবে মেয়ে, তারপরে সাবজেক্ট, ঠিক আছে, তারপরে ভার্ব। অপটেটিভ পরে কি? আগে পরীক্ষা নেবেন একটা বলে তো আলাদা ওই তো আগে আগে এক্সামিনেশন পরীক্ষা নেবেন।
একটা নিচে দুই জায়গায় রাষ্ট্র নাম হয়ে আছে পরীক্ষা তো নিয়েছি এক্সপ্লেনেটরি সেন্টেন্স তাই তো এক্সপ্লেনেটরি সেন্টেন্স মানে বিস্ময় সূচক বাক্য তোমরা নিজেদের অক্ষর লিখে নিও বিস্ময় সূচক বাক্য তাই বিস্ময় সূচক বাক্য বলতে আমরা কি বুঝি যেরকম ইফ আই ওয়ার এ স্টুডেন্ট অফ বিইউ আমি যদি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হতাম তাই না আমি যদি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হতাম মানে বলে না এরকম যারা চান্স পায়নি হারি কিন্তু খুব ইচ্ছা ছিল হতে পারেনি সেরকম সে তখন এরকম বিশ্বাসের সাথে বলে আমি যদি ঢাকা যান আমার একজন ছাত্রী ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেল আমার কলেজে 100-র মধ্যে ছিল আমার একটা মেয়ে ভালো প্রাইভেট হয়ে ফোন দেরি করে আসতো ফোন বিদায় কিনে শোনে সেই মেয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে ইংলিশে আছে পরশুদিন দুটো ছেলের সাথে দেখা হয়েছে একটা রাজশাহী ইউনিভার্সিটি একটা বসে চান্স পাচ্ছে তো ফোন করে জানায়নি দেখা হয়েছে তাই বলে তো এরকম আমি যদি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হতাম অথবা আমরা যদি বলি যে ইফ আই ওয়ার এ বার্ড আমি যদি পাখি হতাম তাই না Instead of if were a student of the university, I was a student of BU. okay, BU তে ঢাকা ইউনিভার্সিটি এটা বড় এই ইফ দিয়েও এরকম করে এক্সপ্লেনেটরি সেন্টেন্স কিন্তু শুরু হয় if হ্যাঁ এই বাক্যগুলোকে আমরা ইফ না দিয়ে আবার এভাবে লিখতে পারি বুঝছো তখন ইফ না দিলেও ইফ ধরেই করতে হয় সেটা কি ওয়্যার আই এ বার্ড তখনও এটাও যে অর্থ করব এটারও সেই অর্থ দেব মানে এবার আমি যদি অর্থ করতাম আর ওয়্যার হতাম হলে ওয়্যার হয় আর এরকম যদি বলি আমার যদি একটা BMW থাকতো হলে হ্যাড হয় ঠিক আছে তখন সেটা কি বলতে পারি আমরা ইফ আই হ্যাড এ BMW কার তাই না এইটাকে আবার আমরা ওইগুলো না লিখে এই যেভাবে লিখতে পারি যে হ্যাড আই এ BMW কার বুঝছো এভাবে লিখতে পারি তাহলে এইভাবে আমাদের এক্সপ্লেনেশনটা শুরু হয় এই একটা এক ধরনের এটা হলো এক ধরনের হলো আর এই দুইটা হলো এক ধরনের কিন্তু অর্থ একই আর একটা তোমরা খুব পরিচিত জানো সেটা হচ্ছে কি এইগুলো দ্বারা কি বোঝানো কি এক্সপ্রেশন বোঝানো কি ভাব বোঝানো বিস্ময়টাই তাই না ওন্ডার না সারপ্রাইজ wonder, তাই না এখন দেখো এরকম যে আমরা বলি না যে হাউ বিউটিফুল the bird is এরকম বলি না how beautiful the bird. পাখিটি কত সুন্দর অবশ্য অনেকে লেগে থাকে এখানে এই যে এরকম লেগে থাকে থাকে না how beautiful the girl is মেয়েটি কত সুন্দর সুন্দর এইটা কি ওন্ডার না সারপ্রাইজ Wonder. ওন্ডার এদিকে সুন্দর কথা বলতে কত সুন্দর তাই না তা হাউ দিয়েও শুরু হয় এক্সপ্লেনেটরি সেন্টেন্স আবার কি হয় হোয়াট দিয়ে শুরু হয় হোয়াট দিয়ে শুরু হলে কি হয় এখানে এই বাক্যটাকে যদি লিখি যে হোয়াট এ বিউটিফুল আচ্ছা স্যার ওই যে এখানে বাংলাদেশ ইজ বাংলাদেশ খুব সুন্দর একটি দেশ স্যার এই কত সুন্দর একটি দেশ হলো ওপর লাইনে বার্ড আছে না বার্ডের সাথে এস যুক্ত হইতো
আমি তো একটা বার বলছি না এই যুক্ত তাহলে আর পুরো পাখিগুলো কত সুন্দর পাখিগুলো কত সুন্দর দেখো আর এখন হচ্ছে পাখিটি কত সুন্দর দ্বীপ মানে কি টিটা তাহলে কত সুন্দর বাংলা এখানে দেখো হোয়াট এ বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশ কত সুন্দর একটি দেশ এটাকে এগুলো তো আমরা অ্যাসেপ্ট করা শিখি মানে অ্যাসেপ্ট এক্সপ্রেশন শিখে আসছি না কি বাংলাদেশ ইজ এ ভেরি এই এ আছে না তাহলে এ হবে ইজ এ ভেরি বিউটিফুল আর এটা কি করলে কি হবে দ্য বার্ড ইজ ভেরি দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল এ আর আসবে না তাহলে এ আসবে এই হলো আরেক ক্যাটাগরি রেসপন্স তাই না আর আরেকটা দেখো বলি যে ও Fahim has lost his wife. Oh, Fahim তার বউকে হারিয়ে ফেলেছে। ওহ, কষ্টের কথা না? অথবা তুমি এরকম বলতে পারো এলাস হায় আল্লাহ ফাহিম অন্য বয়সেই বউ হারিয়ে ফেললো। তাই না? এরকম তাই না স্যার এটা হচ্ছে কি সারপ্রাইজ নাকি এটা দুঃখের এটা কষ্টের শোকের না বললেন যে একটা ওয়ান্ডার একটা সারপ্রাইজ সেটা জাগে গেল যে তাহলে এখানে কি হলো এলাস তাই না এলাস বলে হাই আল্লাহ বলে এইগুলো হচ্ছে ইন্টারজেকশন সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইন্টারজেকশন দিয়ে শুরু হয় ঠিক আছে ইন্টারজেকশন দিয়ে হাসি খুশিও প্রকাশ পায় দুঃখও প্রকাশ পায় শোকও প্রকাশ পায় তাহলে এখানে আমরা নিচেটা লিখলাম যে আগে এখানে কি দিলাম শোকের তাই না একটা দুঃখের লেখো যে ও মাহিম has lost his phone এটা তো শোক না দুঃখের তাই না কষ্টের মাহিম তার ফোনটা হারিয়ে ফেলেছে আর যদি এরকম হয় যে হুররা তাই না হলো সকিনা has ফ্লাইং ইন্ডিয়া fled away ওই সকিনা পালা গেছে তাই না এটা কি আনন্দের খবর না অবশ্যই বলতে পারো না এই যে ডব্লিউ ও ডব্লিউ কি হয় ওয়াও তাই না বৃত্ত has got a glass বৃত্ত গ্লাস পেয়েছে অথবা বলতে পারি যে বৃত্ত has won the lottery বৃত্ত ইংরেজি পজিশন হয় না বৃত্ত হ্যাজ পজিশন বৃত্ত পলিটিশিয়ান আছে হ্যাঁ এগুলো কথা কম বলে তাই তো তাহলে এখানে দেখো এখানে ওয়াও ওয়াও মানে কি ওয়াও মানে বাহ তাই না কি চমৎকার এরকম আর কিন্তু ওয়াও এর পূর্ণ রূপ আছে একটা জানো ওয়ান্ডার অফ বিশ্বের বিস্ময় বিশ্বের এরকম বলে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে যে বাক্য দ্বারা যে সেন্টেন্স দ্বারা হাসি খুশি কান্না কি আনন্দ ঠিক আছে
বেদনা, শোক, দুঃখ, কষ্ট, বিস্ময় বোঝায়। তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে, তাই তো? এই তো শিখলাম। তাহলে আমাদের 5 প্রকার সেন্টেন্স শেষ, অর্থগত, তাই না? এখন আমরা আলোচনা শুরু করবো। গঠনগতভাবে সেন্টেন্স কত প্রকার? গঠনগতভাবে সেন্টেন্স 3 প্রকার। গঠনগতভাবে সেন্টেন্স 3 প্রকার। কি কি? এক হলো সিম্পল সেন্টেন্স, দুই কি? কমপ্লেক্স সেন্টেন্স, তিন কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। বাংলা অর্থ কি? সরল, জটিল, যৌগিক। সরল, সাদা মানে কাদা নেই, তাই তো? সরল বাক্য। এটা হলো জটিল, মানে কি? মন ভালো না, তাই তো? জটিল বাক্য। জটিল মানে কি? জটিল মানে কি? প্যাস কুস আছে, তাই তো? বহুত প্যাস। কম্পাউন্ড মানে যৌগিক। এ হলো দুই সরল একসাথে মিলে বসে, তাই তো? সরল সরল যৌগিক। কমপ্লেক্স আর কমন সে মেলা এক আশা করতে নাকি কমপ্লেক্স আর 95% একটা মিল কমপ্লেক্স আর কম্পাউন্ড হ্যাঁ, কমপ্লেক্স স্পেসিফিক কয়েকটা ওয়ার্ড স্যার বাদ দিয়ে দিলে স্যার এন্ড বা স্যার আপনার স্যার কয়েকটা কোন জানেন করে দিলে স্যার কম্পাউন্ড হয়ে যায়। হ্যাঁ। কনজাংশন সেম, দুই বাক্যে কনজাংশন সিম্পলি কনজাংশন থাকে কো, আর কমপ্লেক্স নির্দিষ্ট থাকে কম্পাউন্ড থাকা লাগবে। কম। এই ধারণা সব ক্লিয়ার হয়ে যাবে আমি আলোচনা করার পর। ঠিক আছে? তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলে? এটা সমস্যা আছে শুধু একটু বললে হবে না। নন ফাইনাল ভার্ব আর একটা ক্লজ থাকে। শুধু একটা ফাইনাল ও বলছে একটা সমাধান করতে হবে। সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে হলে তোমাকে আমাদেরকে আগে জানতে হবে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব কাকে বলে চেনা লাগবে। তাহলে তুমি সিম্পল কমপ্লেক্স সহজে আইডেন্টিফাই করতে পারবে। আর বাক্য আইডেন্টিফাই করতে পারলে কি হবে? পরিবর্তন করা সহজ হবে। আচ্ছা, আমরা যদি ওই কথায় আসি তাহলে দেখো দেখো Mahim goes to market. এটা কি সিম্পল সেন্টেন্স? Yes sir, please sir. কেন? তোমরা বলতেছো কি যে একটা ফাইনাইট ভার্ব আছে, তাই তো? এই যে এইটা হলো ফাইনাইট ভার্ব। তাহলে বাক্যের সংজ্ঞা কি সিম্পল সেন্টেন্সের? আচ্ছা, এখন তাহলে দেখো তো যদি এরকম হয় গো টু মার্কেট, এটা আছে গাধা, গাধা না? অ্যাসার্টিভ। আর এটা হলো তাই না? এখানে মূল ভার্ব হিসেবে রয়েছে।
একটা সাবজেক্ট একটা আছে কোনটা ইউ ইউ বুঝতে আছে না তুমি বাজারে যাও না বলে বলো বাজারে যাও এটাও কি ফাইনাইট ভার্ব তাই না আপনি স্যার কেবলই বললেন স্যার ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত সিম্পল সেন্টেন্স হয় এখন একটা জিনিস দেখো যে তোমরা বললে যে একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং অর্থ প্রকাশ করবে তাই তো তাহলে এখন যদি বাক্যটা এরকম হয় দেখো তো যে মাহিম goes to market to buy a book এটা তো কম্পাউন্ড হয়ে গেছে মাহিম বাজারে যায় একটি বই কিনতে এইখানে গোসটা তোমাদের ভাষায় কি ফাইনাইট ভার্ব ফাইনাল ভার্ব তাই না হ্যাঁ, এটা ফাইনাইট ভার্ব এখানে এই আরেকটা ভার্ব আসছে না টু বি এই যে বাই একটা ভার্ব না বাই মানে কি কেনাকাটা করা, কেনা আর টু কারণে হয় টু মানে কিনতে তাহলে মাহিম বাজারে যায় বই কিনতে তাহলে এটা কোন সেন্টেন্স কম্পাউন্ড স্যার কম্পাউন্ড সেন্টেন্স দুইটা স্যার দুইটা লস থাকে আর একটা তোমরা সবাই একমত তো এইটা সিম্পল এটাও সিম্পল আর এটা কম্পাউন্ড কম্পাউন্ড যে নো এটা কম্পাউন্ড Compound. এটাও সিম্পল কমা হবে তাহলে আমি কমা যে না স্যার কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট থাকে দুইটা তোমরা যে ভুল এটা শুধু মেনে নাও আসলে সব ক্লিয়ার ঠিক আছে এইটাও সিম্পল এইটাও সিম্পল এইটাও সিম্পল কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করেছো দেখছো যে এই সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট আছে তাই না প্লাস একটা ভার্ব আছে তাই না ফাইনাল ভার্ব আছে বললাম আর হলো অবজেক্ট আছে তাই না এখানেও তাই এখানে সাবজেক্ট সরাসরি না ভার্ব আছে প্লাস অবজেক্ট বা এক্সটেনশন আছে তাই আছে না এখানে অবজেক্ট নাই এখানে অবজেক্ট নাই থাকতে পারে তো এখন একটা জিনিস খেয়াল করো দেখো যে লেখো এই যে লেখো বলেছে বাক্য হয়নি এই দেখো একটা ওয়ার্ড দিতে বাক্য হয়ে গেছে সেটা কি ইম্পারেটিভ সাবজেক্টও এখানে নাই অবজেক্টও এখানে নাই তাই না কিন্তু এইটাই আবার হতে পারে কি তার মানে এখানে কিন্তু আছে ইউ সাবজেক্ট আছে না অবজেক্ট আছে অবজেক্ট নাই এখন এই বাক্যটাকে আমরা কি করতে পারি দেখো যে ইউ রাইট করতে পারি না ইউ রাইট তাহলে কি হলো সাবজেক্ট আর ভার্ব হলো এখন দেখো এই বাক্যটাকে আমরা আবার করতে পারি যে রাইট এ লেটার রাইট এ লেটার এবার কি হলো এখানে হলো সাবজেক্ট যোগ ভার্ব আর এখানে হলো ভার্ব যোগ অবজেক্ট তাই না আচ্ছা এই বাক্যকে আমরা আবার কি করতে পারি দেখো 8 নম্বরে দেখি যে ইউ রাইট এ বুক তাহলে এখানে কি হলো সাবজেক্ট যোগ ভার্ব যোগ অবজেক্ট তাই হলো না তাহলে একটা সিম্পল সেন্টেন্সে কি থাকে একটা সাবজেক্ট থাকে একটা ফাইনাইট ভার্ব থাকে একটা অবজেক্ট এটা আমরা স্বাভাবিকভাবে জানি কিন্তু সাবজেক্ট না থাকলে সিম্পল সেন্টেন্স হয় না এই যে সাবজেক্ট ছাড়া সিম্পল সেন্টেন্স হয়নি অবজেক্ট ছাড়া সিম্পল সেন্টেন্স হয়নি সাবজেক্টও নয় অবজেক্টও নয় সিম্পল সেন্টেন্স হয়নি তাহলে কি না থাকলে বাক্য হয় না ভার্ব এটা না থাকলে বাক্য হয় না মানে হার্ট না থাকলে যেমন মানুষ হয় না ভার্ব না থাকলে সেন্টেন্স না সেন্টেন্স হয় না তাহলে ভার্ব ইজ কল্ড দ্য হার্ট অফ এ সেন্টেন্স কি বললাম ভার্ব ইজ কল্ড হার্ট অফ এ সেন্টেন্স ভার্বকে বলা হয় সেন্টেন্স বাক্যের হৃৎপিণ্ড প্রাণ হৃৎপিণ্ড বলা হয় তাই না তাহলে কেউ যদি বলে যে একটা বাক্যে একটা ফাইনাইট ভার্ব থাকলেই সেটা সিম্পল সেন্টেন্স তাহলে হলো না এক অর্থে কিছুটা হয় এই যে শুধু রাইট থাকবে মানে হলো না এটা বাক্য হয়নি ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে হয়নি হয়েছে তো কিন্তু কথা হতে হবে এরকম যে যে বাক্যে মিনিমাম একটি ফাইনাইট ভার্ব থাকে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকেই সিম্পল সেন্টেন্স বলে তাহলে কি হতে হবে বৈশিষ্ট্য কয়টা হলো মিনিমাম একটা ফাইনাইট
ভার্ব থাকতে হবে। ফাইনাইট ভার্ব কাকে বলে কি এটা পরে আলোচনা করব। ঠিক আছে? কি থাকতে হবে? মিনিমাম একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে এবং পরিপূর্ণ অর্থবহ হতে হবে। এই দুইটা বৈশিষ্ট্য। ঠিক আছে না? স্যার মাহিম গোস এখানে কত অবসর প্রকাশ আছে না লাইফ টাইম হ্যাঁ তাই তো। মাহিম বল তাই না? কি মনে করলাম যে মাহিম মনে তুমি জিজ্ঞেস করলাম যে মানে কতটা কথা নিশ্চয় যে বৃত্তকে জিজ্ঞেস করলা যে এই বৃত্ত মাহিম কি যাচ্ছে পিকনিকে? তখন বৃত্ত বললো হ্যাঁ মাহিম বল মাহিম যায় সেরকম হয়ে গেল। এখন দেখো যে তোমরা যে কথা বলছিলা যে একটু ফাইনাইট ভার্ব থাকতে হবে তাই তো? থাকলো কিন্তু ওই যে আমি যে একটা বাক্য লিখলাম যে মাহিম goes to market to buy a book। ঠিক আছে? আরেকটা বাক্য দেখো যে আপনি যে কমা হবে ওটা কমা হবে না টু আছে going to market Mahim buys a book। দেখছো? একই বাক্য। মাহিম বাজারে যায় বই কিনতে। এখানে কয়টা ভার্ব আছে? এই একটা ভার্ব, এই একটা ভার্ব, তাই না? এটা সরাসরি ভার্ব ফর্ম কিন্তু এর সাথে টু আছে। টু থাকলে হয় টু ইনফিনিটিভ। ফাইনাইট ভার্ব হচ্ছে দুই প্রকার। ভার্বের অনেক দৃষ্টিকোণ থেকে ক্লাসিফিকেশন করা হয়, এটা নিয়ে বিস্তারিত আলোচনা পরে করব। এখন শোনো যে ভার্ব সাধারণত দুই ভাগে ভাগ করা হয় একটা পর্যায়ে, সেটা কি ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হলো তিন প্রকার: টু ইনফিনিটিভ, জিরাল, পার্টিসিপল। কি বললাম? টু ইনফিনিটিভ, জিরাল, পার্টিসিপল। এখানে দেখো এটা কি টু ইনফিনিটিভ। টু ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? স্যার জিরান সাধারণত কোন স্যার ভাবে যে আইন যুক্ত আছে সেটা জিরান হবে। এই যে জিরান, আইন যুক্ত আছে সেটা জিরান হবে না। না শর্ত আছে, সব সময় আইন যুক্ত যেন নাও হতে পারে। আইন হয়েছে হয় না। আমি বললাম না টু ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। পার্টিসিপল হলো তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল আর সব সময় জিরানের মতোই ভার্ব প্লাস আইন। তো ওইটা আমাদের ব্যবহারের উপর নির্ভর করে। সিম্পল সেন্টেন্সে বেশিরভাগ ক্ষেত্রে স্যার আপনার জিরান ভার্ব প্লাস আইন এর নিয়ম হয় না। ভার্ব প্লাস আইন এর সাথে জিরান সমান করা যাবে না। ওই কথা পাওয়া যাবে না। ইয়েও আছে, পার্টিসিপলও থাকে, সিম্পল থাকে, বেশি থাকে। ঠিক আছে? তো এখন দেখো তাহলে এইটা কি সেন্টেন্স গুলো কম্পাউন্ড বলছিল তাই না? আর এটা কি তাহলে? এটা তো সিম্পল হয় না। এখানেও তো ভার্ব কয়টা আছে? এই যে এই দেখো ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্ব একটা জিনিস বুঝো, ফাইনাইট ভার্ব সব সময় সাবজেক্টের পরে থাকে। ফাইনাইট ভার্ব সব সময় সাবজেক্টের পরে থাকে। এটা হলো ফাইনাইট ভার্ব। তাহলে এইটা কি? নন ফাইনাইট নন এটা যে জিরান বললাম না, জিরান এটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট, স্যার এখানে যে সাবজেক্ট মাহিম, হ্যাঁ সাবজেক্ট মাইন্ড। এই বাক্যটা আমি জাস্ট ওখানে টু ইনফিনিটিভ দিয়ে লিখেছি। যেমন এখানে মূল ভার্ব যেটা ফাইনাইট ভার্ব যেটা, এইটা দ্বারা উদ্দেশ্য বোঝায় না, টু বাই দ্বারা উদ্দেশ্য বোঝায়, তাই ইনফিনিটিভ করেছি। যে মাহিম বাজারে যায়, যাওয়াটা উদ্দেশ্য না, উদ্দেশ্যটা কি? বই কেনা। যখন অতিরিক্ত ভার্ব দ্বারা উদ্দেশ্য বোঝায় সেটাকে একটু ইনফিনিটিভ করতে হয়। স্যার টু স্যার কনজাংশন না। হ্যাঁ, স্যার কনজাংশন পজিশন। ওগুলো আলোচনা পরে। এখন দেখো যে এইখানে ওই বাক্যটাকে লিখলাম কি, এটাকে জিরান করে দিলাম, মার্কেটে গিয়ে ফাইন বই কেনে। এখন কিন্তু আর উদ্দেশ্যমূলক বাক্যটা, উদ্দেশ্যমূলক এই টু ইনফিনিটিভ ভার্বটা এখন আমরা উদ্দেশ্যমূলক বাক্যের মধ্যে পেয়েছি। বুঝছেন? এখানে বাক্য করে দিয়েছে যে বাজারে যা গিয়ে মাহিম বই কেনে। তো এটার উদ্দেশ্য না। এখন দেখো তাহলে এটা হলো কি, একটা সেন্টেন্সের মধ্যে যখন দুইটা ক্লজ থাকলে একটা স্যার প্রিন্সিপাল ক্লজ স্যার এখানে কি আছে? একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, আর একটা নন ফাইনাইট ভার্ব আছে, আছে না?
এখানেও কি আছে? একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, আর একটা নন ফাইনাইট ভার্ব আছে। আছে না? তাহলে এটাও সিম্পল সেন্টেন্স। এটাও সিম্পল সেন্টেন্স বলতেছি। তাহলে সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা প্রথমে কি বলেছিলাম? যে বাক্যে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। তো আমরা একটু লিখে দেখো, যে বাক্যে একটি সাবজেক্ট থাকে, একটি ফাইনাইট ভার্ব থাকে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে সিম্পল বলে। একটু পজ করো তো। ওই মার্কেট ছিল goes to market by চালু করেছো? এখন কি বলছো? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এখন এই যে এই বাক্যটা এখানে যেটা বললাম সেটা কি বললাম যে হলো মাহিম goes to the market, মাহিম বাজারে যায়। দেখো এখানে এই যে এখানে যে সংজ্ঞাটা লিখলাম সেই সংজ্ঞার বৈশিষ্ট্যগুলো এখানে আছে কি? এই দেখো একটা সাবজেক্ট আছে আর একটা ফাইনাইট ভার্ব আছে আর পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে, মাহিম বাজারে যায়। আর আমি বলতেছি এটাও যেরকম সিম্পল সেন্টেন্স, এটাও সিম্পল সেন্টেন্স, কিন্তু এখানে কি আছে? এখানে কি আছে? একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে আর একটা নন ফাইনাইট ভার্ব আছে। তাহলে এবার লেখো, দেখো যে কথা বলো না, যে সেন্টেন্সে কি বলো? একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব এবং এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে সিম্পল বলে। কি? যে সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব এবং এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে দ্যাট সিম্পল বলে। আমি এই সিম্পল বোঝানোর জন্য, বোঝানোর সুবিধার্থে গ্রামারে না জাস্ট কৌশল হিসেবে সিম্পলকে দুই ভাগে ভাগ করি, একটা ছোট সিম্পল, একটা বড় সিম্পল। এই যে এইটা হলো কি? ওই যে তখন আমি এখানে লিখছিলাম না, ইউ রাইট অথবা রাইট লেটার, ইউ রাইট লেটার লেখা না, এগুলো সব হলো ছোট সিম্পল। আর আর এই যে এই দুটা বাক্য এগুলো হচ্ছে বড় সিম্পল। এই জন্য এখানে আমি ভাগা রাখছিলাম না, এখানে লেখা হচ্ছে ছোট সিম্পল আর এখানে লেখা হচ্ছে বড় সিম্পল। তাহলে ছোট সিম্পল কাকে বলে, বড় সিম্পল কাকে বলে, এগুলো ধরবো আগামীতে। ঠিক আছে? তাহলে ছোট সিম্পল কাকে বলে? যে বাক্যে একটি সাবজেক্ট থাকে, একটি ফাইনাইট ভার্ব থাকে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে ছোট সিম্পল বলে। আর বড় সিম্পল কাকে বলে? যে সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব এবং এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকে এবং পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ তাকে বড় সিম্পল বলে।
ঠিক আছে? এখন কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞাটা শোনো, তাহলে বুঝে যাবা যে এতক্ষণ তাহলে ওই যে তোমরা যে বললে এটি কমপ্লেক্স, এটি কম্পাউন্ড, ওইটি কেন কমপ্লেক্স না, ওইটি কেন কম্পাউন্ড না। কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞা হলো যে বাক্যে দুইটি সাবজেক্ট থাকে, দুইটি ফাইনাইট ভার্ব থাকে এবং একটি ক্লজ স্বাধীন থাকে এবং আরেকটি ক্লজ পরাধীন থাকে এবং সবটুকু মিলে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তখন তাকে কমপ্লেক্স বলে। তো সেই উপাদান কি এখানে ছিল? না এখানে দুটি সাবজেক্ট ছিল, দুটি ফাইনাইট ভার্ব ছিল, কোনো কনজাংশন ছিল? স্যার আপনার মেলা সেন্টেন্স স্যার ওখানে ফর্মুলা নিয়ম নাই দেখেন স্যার পরের সেন্টেন্সে স্যার সাবজেক্ট গেলে নিয়ম নাই। পরে সেন্টেন্স হবে না? যেমন স্যার I am too weak to carry the luggage. And sir, I am too weak. I am so weak that I can't carry the luggage. এটা কমপ্লেক্স হলো। একাধিক সেন্টেন্স সেটা কম্পাউন্ডের সময় একই সাবজেক্ট থাকলে তুমি একটা উজ্জ্বল রাখতে পারো। উজ্জ্বল থাকে সেটা বাদ হলো না, উজ্জ্বল থাকলো, থাকলো তো থাকে না স্যার, লেখা স্যার বাকি স্যার লেখা থাকে না। উজ্জ্বল লেখো ইম্পারেটিভ সেন্টেন্স পেইন এই সাবজেক্ট নয় আছে স্যার, তো সেই তো আছে তো, তুমি লেখো না সেটা আলাদা কথা। উজ্জ্বল স্যার না স্যার দিলে কিন্তু অসুবিধা, আমি সাবজেক্টে দিই লিখি অসুবিধা, আমি এখানে স্যার আই লিখি স্যার অসুবিধা না, লেখলেও লেখলাই ভালো, উজ্জ্বল রাখাটা সবসময় ঠিক না, ঠিক আছে? তাহলে আজকে আমরা শিখলাম কি সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে বাক্যে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব থাকে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ছোট সিম্পল, আর যে বাক্যে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব এবং একাধিক নন ফাইনাইট ভার্ব থাকে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে বড় সিম্পল বলে। কমপ্লেক্স কাকে বলে আগামী দিন শিখবো। তারপরে বলে দিই যে বাক্যে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব এবং দুইটি বাক্যাংশ থাকবে, একটি বাক্যাংশ স্বাধীন এবং অন্য বাক্যাংশটি পরাধীন এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তখন তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এটা নিয়ে আলোচনা আগামী দিনে আলোচনা, ঠিক আছে?